আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। তালিকায় রয়েছে ক্যান্সার, ডায়াবেটিসের মতো প্রাণদায়ী ওষুধও। বিজ্ঞপ্তির মাধ্যমে নয়া মূল্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, নির্দিষ্ট কিছু ঔষধ প্রস্তুতকারী সংস্থার ক্ষেত্রে এর নিয়ম কার্যকর হচ্ছে। যেমন রিলায়েন্স লাইফ সায়েন্স সংস্থা ট্রাস্টোজুমাব নামে একটি ওষুধ তৈরি করে, যা মেলাস্টেটিক স্তন ক্যান্সার এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ওষুধটির দাম বেঁধে দেওয়া হয়েছে। গত ৪ জুলাই প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে ভায়াল পিছু এই ওষুধের দাম ১১,৯৬৬ টাকা। অন্যদিকে পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহার করা টরেন্ট ফার্মাসিউটিক্যালস এর একটি ওষুধ ব্যবহার করা হয়, যা তৈরি হয় ক্লেরিথোমাইসিস, অ্যাসোমেপ্রাজোল এবং অ্যামেক্সিসিলিনের মতো মিশ্রণে। এই ওষুধের প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে ১৬৬ টাকা ৫০ পয়সা। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের শূন্যপদ পূরণ করার ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে শূন্যপদ পূরণের ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে এক গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে অধীন ৬ জন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে। টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মন্ত্রী নিজের মুখে স্বীকার করে বলেন, রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে পোস্ট গ্রাজুয়েট শিক্ষক সংকট রয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন ৯১৫ জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে এবং নিয়োগের জন্য পরীক্ষার ব্যবস্থা করবেন টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা। পাশাপাশি গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে ৭০০ জন। সর্বমোট গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট শিক্ষক পদে ১৬১৫ জনকে নিয়োগ করা হবে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এসিএন্ট প্রফেসর, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে ৩৭ জনকে নিয়োগ করা হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয় নিজে করবে। রাজ্য সরকারের পক্ষ থেকে রিক্রুটমেন্ট রুলসের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ায় হাত দেওয়া হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর ৬ জন মেডিকেল অফিসার, সেটা টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। আমাদের শিক্ষা দপ্তর, সাংবাদিক বন্ধুরা, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৯১৫ জন পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস 11 এবং 12 এর জন্য নিয়োগ করা হবে সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরার অধীনে। আপনারা জানেন যে আমাদের যে বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা শিক্ষক স্বল্পতাও রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারের, এবং তার জন্যে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ৯১৫ জন পোস্ট গ্রাজুয়েট টিচার নতুনভাবে নিয়োগ করা হবে। মন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলনে আরও জানিয়েছেন, রাজ্যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চলেছে সরকার। আগামী কিছুদিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। শান্তন টিভি।
গত কয়েকদিন ধরে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং পাইপলাইন গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে যখন আন্দোলন চলছে, তখন সরকার সাধারণ মানুষের রাগ ক্ষোভ উপেক্ষা করে বৃদ্ধি করছে জলের মাশুল। আগরতলা পৌর নিগম, পৌর পরিষদ, পঞ্চায়েত এলাকা সহ বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এবং ত্রিপুরা জল বোর্ডের পঞ্চম বোর্ড সভার অনুমোদন ক্রমে জলের মাশুল বৃদ্ধি করা হয়েছে। বিবৃতি অনুযায়ী প্রতি মাসে 40 টাকা থেকে বৃদ্ধি করে গত জুন মাসের 1 তারিখ থেকে 60 টাকা করে জলের মাশুল বৃদ্ধি করা হয়েছে। আগরতলা পৌর নিগম, রাজ্যের বিভিন্ন পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত এলাকার জন্য। বাণিজ্যিক সংযোগের জন্য জলের মাশুল পরিবর্তন করা হয়নি, তবে বিদ্যমান অনুমোদিত সংযোগ নিয়মিতকরণের জন্য মাশুল 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা করা হয়েছে। জলের মাশুল বৃদ্ধির বিষয় নিয়ে এবার জনগণ আরো অসন্তুষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, পানীয় জলের দাবিতে প্রতিনিয়ত জাতীয় সড়ক থেকে শুরু করে অলিতে গলিতে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হচ্ছে, কিন্তু পরিকাঠামোগত উন্নয়ন না করে সরকার গুরুত্ব দিচ্ছে জলের মাশুল বৃদ্ধি করার দিকে, এমনটাই ধারণা সাধারণ মানুষের। হনুমান নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বাসভবন গিয়ে বিজেপি কর্মীরা হনুমান চালিসা এবং হনুমানের ছবি তুলে দিলেন ওনার হাতে। রাজ্যে মোটর শ্রমিকরা নিজেদের বাঁচাতে যানবাহনে বিএমএস এর স্টিকার, সন্ডা মার্কা হনুমানের ছবি লাগিয়ে রাখতে হচ্ছে। গত রবিবার মুক্তধারায় বাম শ্রমিক সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। এর তীব্র প্রতিবাদে সামিল হল শাসক দল বিজেপি। মঙ্গলবার সকালে প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্তের বাসভবনে যান 6 আগরতলা বিজেপি কর্মী সমর্থকরা। তারপর জোর করে হনুমানের ছবি এবং হনুমান চালিসা তুলে দেন প্রাক্তন সাংসদের হাতে। সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বিজেপি কর্মীদের বলেন, হনুমানের ছবি আপনারা নিজেদের মধ্যেই রাখেন। বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, সিপিআইএম সবসময় দেশ বিরোধী কাজে লিপ্ত। তারা সবসময় হিন্দুদের বিরুদ্ধে মন্তব্য করেছেন, যার ফলে হিন্দুদের আস্থার উপর আঘাত নেমে এসেছে। এর মধ্যে সম্প্রতি সিআইটিইউর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত হিন্দু দেবতা হনুমান নিয়ে কুমন্তব্য করেছেন, যার কারণে শাসক দল বিজেপি তীব্র নিন্দা জানায়। হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে, যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের উপর আঘাত এসেছে। গত দুদিন আগে মুক্তধারায় সিপিএম এর প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত মহোদয় আমাদের আরাধ্য সংকট মোচন চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে, যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যারা ঈশ্বরকে বিশ্বাসী করেন না, উনার বাড়িতে হনুমান চালিসা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা? বিজেপির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলোর দিশা দেখানো। তাই আজকে উনার বাড়িতে আসা। হনুমানজির কাছে আমরা প্রার্থনা করব ওনার চেতনার বহিঃপ্রকাশ যেন হয়, এবং আরও একটা প্রার্থনা করব হনুমানজি যেন স্বয়ং ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য ক্ষমা করে। উল্লেখ্য, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বিষয়টি রাজনৈতিকভাবে দেখলেও পাল্টা বিতর্কে জড়াতে এই ইস্যু হাতিয়ার করল শাসক দল বিজেপি। বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, হনুমান হিন্দু সনাতন ধর্মের কাছে ভগবান। হনুমান নিয়ে কোন রকম কটূক্তি চলবে না। শান্তন টিভি। শাসক দলের ভক্ত জনপটি নেতার অনৈতিক কারসাজিতে জল নেই মৌটুসি অঙ্গনারী কেন্দ্রে। বন্ধের মুখে মিড ডে মিল খাবার। সবকিছু জেনে শুনে না দেখার ভান করছে প্রশাসনিক আধিকারিকরা। খোয়াইয়ের একটি অঙ্গনারী কেন্দ্রে পানীয় জল নেই 5 দিন ধরে। পানীয় জল সাপ্লাই সংযোগ থাকা সত্ত্বেও গত 5 দিন ধরে অঙ্গনারী কেন্দ্রে পাইপলাইনে জল আসছে না। ঘটনার পেছনে শাসক দলের স্থানীয় এক বুথ নেতার কারসাজি রয়েছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। ঘটনা খোয়াই ব্লকের মধ্য গণকি পঞ্চায়েতের তবলাবাড়ি গ্রামের স্থানীয় মৌটুসি অঙ্গনারী কেন্দ্রে। অভিযোগ, শিশুদের শিক্ষা কেন্দ্রে নাকি গত 5 দিন ধরে পানীয় জল নেই। পানীয় জল সংযোগ থাকা সত্ত্বেও 5 দিন ধরে 1 ফোঁটাও জল আসছে না পাইপলাইন দিয়ে। জলের ট্যাপ পয়েন্ট দিয়ে বেরোচ্ছে না একটুও জল। ফলে
খুদে পড়ুয়ারা জল পান করতে পারছে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরটিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। তাছাড়া মিড ডে মিল প্রকল্পের শিশুদের খিচুড়ি রান্না করা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে আগামী দুদিনের মধ্যে কচি কাচাদের মিড ডে মিল খাবার বন্ধ হয়ে যাবে। মটুশী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিকল্প জলের ব্যবস্থার জন্য কোনো টিউবওয়েল বা ওভারফ্লো নেই বলে জানা গেছে। জলটা কোথেকে আপনারা পাইতেন? সাপ্লাই থেকে সাপ্লাই কেন হয় না? কইতে পারি না মিড ডে মিল কেমন চালাইতেছেন? আগের জল আসতো এটা দিয়ে চালাইছি। কতদিন আগে জলটা জমাইছিলেন? জল তো আমি আইনে মানে ফুলকে রেখে দিই, অল্প থাকতে থাকতে রেখে দিই, কারণ তার না থাকলে তো অনেক সময় আনন্দ লাগে তার লাগে। আজকে কতদিন তো এতদিন তো পাইছি, সাপ্লাই ছিল, আজকে 5 দিন মতন হলো জল পাইতেছি। কি কারণে পাইতেছেন না? সাপ্লাইটা কইছে বদ্ধ রেখে দিছে, তা কেন বন্ধ রাখছে? তা কইতাম পারি না। মিড ডে মিল কেমন চালাইতেছেন? আমি কইছি তো সাপ্লাই যে জল ছিল আগে উঠাই রাখছি, এটা দিয়ে তুমি চালাইছি। বিভিন্ন মহল থেকে অভিযোগ যে তবলাবাড়ি এলাকায় শাসক দলের স্থানীয় এক বুথ নেতার অনৈতিক কারসাজিতে নাকি 5 দিন ধরে জলহীন অঙ্গনারী কেন্দ্র। এই গ্রাম পঞ্চায়েতে রয়েছে শাসক দলের মন্ডল সভাপতির বাড়ি। মন্ডল সভাপতির বাড়ির সামনে এরকম কর্মকাণ্ডে মন্ডল সভাপতি বেখবর। ডালমে কুছ কালা হে। শান্তন টিভি। ধরতে আভা জনভাগিদারি অভিযান করে সরকার রাজ্যের উন্নয়ন নিয়ে ঢাকঢোল পেটাচ্ছে, অথচ গোলাঘাটি বিধানসভার পশ্চিম কাঞ্চনমালা সংলগ্ন এলাকার রাস্তা সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেই। চরম অসন্তুষ্ট জনগণ। গোলাঘাটি বিধানসভার পশ্চিম কাঞ্চনমালা নকুল চৌমুনি খামারপাড়া থেকে আগরতলা এবং মুসলিম পাড়া হয়ে আগরতলা যাওয়ার রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। বারবার শুধু সংস্কারের নামে মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে স্থানীয়দের। বিগত বাম আমলেও একইভাবে সংস্কারের নামে আশ্বাস দেওয়া হয়েছিল। তারপর সুশাসনের আমলেও রাস্তাটি সংস্কারের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। গোটা রাস্তাটি গর্তে পরিণত হয়ে জল জমাট বেঁধে আছে। আবার কোথাও কোথাও ধান জমির মতো কাঁদা হয়ে আছে। এই রাস্তা দিয়ে যানবাহন চলা দূরের কথা, মানুষ হেঁটে পর্যন্ত যাওয়ার উপযোগী হারিয়ে ফেলেছে। এই রাস্তাটি দিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, কিন্তু সংস্কার করার কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর সহ সরকার। বিশেষ করে এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ইঞ্জিন যাতায়াত করতে পারছে না, ফলে এলাকাবাসীরা ক্ষোভে ফুঁসছে। মঙ্গলবার এলাকাবাসী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তারা তো এটা খুবই ব্যাকওয়ার্ড, ভাঙাচোরা যাইতে পারি না, বাইক লিয়া জল কাদা, বর্ষা দিনে যে সমস্যা, এমনিতে ভাঙা রাস্তা। কত বছর ধরে এই রাস্তার এই অবস্থা? অনেক বছর, প্রায় 30-35 বছর হয়েছে এই রাস্তাটা হয়েছে, এখন পর্যন্ত পিচ হয় নাই, মেরামত করা হয় নাই। মানে কত পরিবার হইব, মানে এদিকে মানুষ আছে? এদিকে প্রায় 300 পরিবার হইব। মানে কোনো এর মধ্যে কোনো কাজই করে না রাস্তা? না না, এমনি কোনো কাজ নাই। আপনার বাড়ি কি এলাকাতে? হ্যাঁ, আমার বাড়ি এই এলাকায়। কি চাইতেছেন এখন, কি দাবি আপনাদের? সরকার যাতে এটারে উন্নতি করে কাজকর্ম করে এটা চাইতেছে আর কি। এই যে তারা মেরামত করে দেয়, আমরা যাতে সুবিধা হয়। এই এলাকাটার নাম কি? এটার নাম কাঞ্চনমালা। এই রাস্তাটা কই থেকে কই গেছে? এটা কাঞ্চনমালা থেকে এটা যাওয়া যায় আগরতলা যাওয়া যায়। আমরা সমস্যা হইল নগর চৌমনিতে ওই খামার পর্যন্ত যে একটা রাস্তা গেছে না, আমি বিয়ার ফোট করে দেখতেছি এই রাস্তাটা এমন এমন হয়েছে, অক্ষরে বৃষ্টির দিনে ওখানে আরো মানুষ চলাচল করতে পারতেছে না। ওখানে গাড়ি তো বন্ধ হই, মানুষ যে দুই পাইয়াতে হাইটাছে বইটা হরে হইতেছে না, এক সাদা। আমরা সবাই চাইতেছি সরকার থেকে একটু রাস্তার একটু মেরামত করে দেয়। তবে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, অবিলম্বে যদি রাস্তাটি সংস্কারের হাত না লাগানো হয় তাহলে তারা আগামী দিন আন্দোলনে বসতে বাধ্য হবে। শান্তন টিভি। মঙ্গলবার সকাল 11টা নাগাদ জনবহুল হকার্স কর্নার এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। স্থানীয় ঠিকাদার আব্দুল মান্নানের বাড়িতে হামলা চালায় একদল যুবক। এই ঘটনায় শুক্রবার আহত হন আব্দুল মান্নান সহ আরো 2 জন। বর্তমানে তারা ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঠিকাদার এবং তার শ্যালক সোহেল আহমেদ জানিয়েছে, দিনের বেলা প্রকাশ্যে বর্বরোচিত হামলা।
বাড়ির ভেতরে শিশুরাও ছিল, সবাই আতঙ্কে আছে। কোথায় আইনের শাসন, প্রশ্ন তোলেন তিনি। রাত্রে আমার বন্ধু অসীম প্রেস ক্লাবে থাকে, অসীম আমার বন্ধু প্রেস ক্লাবে থাকে। রাত্রে 11টার সময় আমার ফোন করতে কইছে আজকে সকালে আক্রমণ হইব, শ্রীরামপুর প্ল্যান হইতাছে। বারবার পুলিশের জানানি হয়েছে, তান্ডে জানা হয়েছে, এমএলএ এর জানানি, সবরে জানানি হয়েছে। এরপরে এই ছোট বাচ্চা করে এই আক্রমণ চিনতে পারছেন নি? আমি আসলাম না, আমি একটু আমার বাচ্চা আসলো কেন, আমি কি চলছে? 3 জন হসপিটাল, আব্দুল মান্নান হসপিটাল, তার পাশে বাসার মহিলা, ওনার মাথা ফাটছে হসপিটাল, আমার দিদি হসপিটাল। আমি জানি না, আমরা ফোন পাই এখন আইছি। মোটরসাইকেল দিয়ে টান দিয়ে যাইতে আমার বাড়ির ফারুক মামার বউ আরো প্রতিবেশী যারা মহিলারা প্রথম দৌড় দিয়ে যায়, তারা আক্রমণ করতে আমার ছেলে আর আমি প্রথম একটা বাড়িতে ঘরের থেকে দাও নিয়ে বাড়ি আমরা আত্মরক্ষালে বাড়িছি, চারিদিক দিয়ে একরকম অ্যাটাক করছে। মিয়া লাঠি লয়ে আমার মারার চেষ্টা করছে, তখনই আমি পিছিয়ে দিয়ে আমার বাড়ির পাশের মহিলাটিরে মারছে, রাস্তার ফলে 2 জনের মাথা ফাটছে। রাজধানীর কলেজটিলা স্থিত বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকায় অস্থায়ী বাজারটি পরিদর্শনে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বাজারটি পরিদর্শন করে ক্ষুদ্র ব্যবসায়ী সহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। বাজারটি অবিলম্বে অন্যথায় হস্তান্তর করার উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সময় অভিযোগ আসে এই অস্থায়ী বাজারটির কারণে রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হয় তাদের। বিভিন্ন সময় যান দুর্ঘটনাও সংঘটিত হয়, তাই বাজারটি হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের পর থেকে অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের এই জায়গায় বসতে দেওয়া হবে না। এলাকার শনি মন্দিরের পেছনে জমি সংস্কার করে সেখানে তাদের বসতে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তিনি আরো বলেন, আগরতলা শহরের বিভিন্ন অস্থায়ী বাজারগুলো নিয়ে পৌর নিগম এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোনোভাবেই শহরবাসীর স্বাচ্ছন্দ্যতা নষ্ট করা যাবে না, সেদিকে সজাগ রয়েছে নিগম কর্তৃপক্ষ বলে জানান মেয়র। এই এলাকার নাগরিকদের একটা অভিযোগ ছিল এবং আমিও পদক্ষেপ করেছি, দেখেছি যে রাস্তার পাড়ে এখন প্রায় জায়গাতে অস্থায়ীভাবে কিছু কিছু ব্যবসায়ী অনৈতিকভাবে রাস্তা দখল করে ব্যবসা করছে, যান চলাচলের বিঘ্ন ঘটে, দুর্ঘটনার সম্ভাবনা থাকে। ওই এলাকার মানুষজন অভিযোগ করেছেন, চেয়ারম্যান বলেছেন তো যাই আজকে এরা আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাস্তা করে বাজার আর দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। এটা শিফট করে এই শনি মন্দিরের কাছে পিছনে যে জায়গাটা আছে এটাকে ডেভেলপ করে তাদেরকে এখানে দেওয়া হবে, এখন নিকটবর্তী বাজার দিতে বলা হবে। এক কুখ্যাত মানব পাচারীকে জালে তুলল পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, মানব পাচারকারীর নাম কমল দাস, তার বাড়ি লেফুঙ্গা থানার অন্তর্গত বুকজোড় এলাকায়। পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আটক করেছে তাকে। অভিযুক্তকে আটক করতে আগরতলা জিআরপি থানার পুলিশ, বিএসএফ এবং বামুটিয়া ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে মানব পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে পুলিশের কাছ থেকে। মঙ্গলবার মৎস্য দপ্তরের উদ্যোগে রাজধানীর যোগেন্দ্রনগর এলাকায় হাওড়া নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার দ্বারা আজকে প্রায় লক্ষাধিক মাছের পোনা ছাড়া হয়েছে হাওড়া নদীর জলে, যাতে মৎস্য চাষিরা আরো বেশি উৎসাহিত হয়ে হাওড়া নদী থেকে মাছ ধরতে পারে। তিনি আরো বলেন, যারা মৎস্য চাষী আছেন তাদের সব ধরনের সহযোগিতা করে এই পেশায় এগিয়ে নিয়ে যেতে সরকার প্রস্তুত। আজকে ত্রিপুরা রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্প অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় আগরতলা হাওড়া নদী যোগেন্দ্রনগর বিদ্যাসাগর সেতুর সন্নিকটে হাওড়া নদীর যে জৈবিক অবস্থানকে সুরক্ষিত রাখা, এই কারণে আজকে এই দপ্তরের তরফ থেকে প্রায় 1 লক্ষাধিকের উপরে বিভিন্ন মাছ, তারপর রুই চারা পোনা ছাড়া হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে হাওড়া নদীর সার্বিক যে জৈবিক পজিশন সেটা রক্ষার সঙ্গে সঙ্গে সুরক্ষার সঙ্গে সঙ্গে যারা মৎস্যজীবীরা যারা এই নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা
রক্ষা করে তাদেরকে উৎসাহিত করা, তাদের প্রতি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করল সোনামুড়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানার ওসি জানায়, ওনাদের নিকট গোপন সংবাদ ছিল ইন্দুরিয়া বান্দারি ছড়া এলাকার বাসিন্দা ইকবাল হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা মজুত রয়েছে। সেই সংবাদের ভিত্তিতে সোনামুড়া মহকুমারের ডিসিএম, সোনামুড়া থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। ইকবাল হোসেনের বাড়ির পাশে মাটির নিচ থেকে উদ্ধার হয় গাঁজা ভর্তি 8টি ড্রাম। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক 16 লক্ষ টাকা হবে। গ্রেপ্তার করা হয়েছে ইকবাল হোসেনকে। আমাদের একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ইন্দুরিয়া বান্দারি ছাড়াতে ইকবাল হোসেনের বাড়িতে ড্রাই গাঞ্জা স্টোর করা আছে। সেই মোতাবেক আজকে আমরা আফটারনুনে ডিসিএম, সোনামুড়া ফরেস্ট স্টাফ, আমাদের পুলিশ স্টাফ, পিএসআর সবাই মিলে সাব ইন্সপেক্টর তপন দাস এবং সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা সঙ্গে আমিও ছিলাম। আমরা ওই জায়গাতে যাই রেড করতে। তো ওই জায়গাতে গিয়ে যখন আমরা বাড়িটা কর্ডন করি, তখন আমরা ওইখানে ইকবাল হোসেন করে একজনকে ডিটেইন করি ওই বাড়িতে। তারপর আমরা বাড়িটা সার্চ করার সময় বাড়ির যে ডুয়েলিং হাট তার পাশেই মাটির নিচে ড্রাই গাঞ্জা ড্রামের মধ্যে লুকোনো ছিল। তখন আমরা মাটি করে যখন বের করলাম, টোটাল 8 ড্রামস, টোটাল ওয়েট 345 কেজি ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কমলপুর নগর শাখার পক্ষ থেকে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা কৃতী ছাত্রছাত্রীদের হাতে স্মারক তুলে দেন। যে অনুষ্ঠানে তোমাদের প্রত্যেককে সংবর্ধনা জানানো হবে, সেটা সত্যিকার কথা মন ভালো করা একটা ব্যাপার। যে আমি চেষ্টা করে পড়াশোনা করে ভালো একটা জায়গায় পৌঁছতে পেরেছি। আপাতত এই স্টেজে আমি যে স্টেজটা ক্রস করছি, সেখানে আমি ভালো ফলাফল করতে পেরেছি, তার জন্য আমাকে একটা সংবর্ধনা দেওয়া হচ্ছে। মনটা ভালো হওয়ার কথা। পাশাপাশি এই মন ভালো করার পাশাপাশি আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের যে আগামী দিন, সেই দিনে আরও ভালো করার জন্য তোমাদের উৎসাহিত করবে আজকের এই উদ্যোগ, আজকের এই প্রচেষ্টা। তোমরা নিশ্চয়ই অনুপ্রাণিত হবে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতা যার ঐতিহ্য।